তোর বোনকে আমার কাছে বিক্রি করে দে। আমি বললাম বেস্ট ফ্রেন্ডের পরিচয় দিলি? ফাহিম বলল, যখন শুনবি তুই তোর বোনকে ধর্ষণ করেছিস তখন সহ্য করতে পারবি তো? আমি বললাম, এতটা নিচে নেমে যাবি আমি ভাবতেও পারি নাই। ফাহিম বলল, তোর ভাবনাতে আমার কিছু আসে যায় না। আমি বললাম, আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সামনে তোর বোনকে আজকে আমি ধর্ষণ করব। আমি বললাম, প্লিজ ফাহিম, তুই আমার সাথে যা ইচ্ছা কর, তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সাথে বন্ধুত্ব করার যে একটা কারণ আছে। আমি বললাম, আমি যদি জানতাম কখনো তোকে আমার বেস্ট ফ্রেন্ড করতাম না। ফাহিম বলল, সত্যি তোর বোন অনেক সুন্দর, আজকে অনেক মজা হবে। আমি বললাম, ফাহিম, তুই আমার আম্মুর হাতে খাবার খেলি, আমার আপন ভাইয়ের মতো আমি তোকে দেখি, আর আজকে তুই আমার বোনকে ধর্ষণ করার ফাঁদ পেতেছিস। ফাহিম বলল, তোর সাথে ফ্রেন্ডশিপ করার এটাই কারণ ছিল। আমি বললাম, আজকে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ফাহিম বলল, লাগলে আমার কি? আমি বললাম, আমি মানুষ চিনতে ভুল করেছি রে। ফাহিম হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, তোর বোনের সৌন্দর্য দেখে আমি লোভে পড়ে গেছি। আমি বললাম, এসব দেখার আগে তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, সেটা তো হবে না। আমি বললাম, তোর কাছে আমার বোনের জান ভিক্ষা চাই, ছেড়ে দে ওকে। ফাহিম বলল, মাফ করিস বন্ধু, এটা পারবো না। আমি বললাম, ও মাত্র ক্লাস 10-এ পড়ে, পিচ্চি একটা মেয়ে। ফাহিম বলল, ছোট মেয়েদের খেতে অনেক মজা হয়, জানিস না তুই? আমি বললাম, প্লিজ ফাহিম, শেষবারের মতো একটা অনুরোধ করলাম, তুই এটা রাখ, তোর কাছে আর কিছুই চাইবো না আমি। ফাহিম বলল, আমার কাছে কিছু চাইবার ক্ষমতা নাই তোর, আমি তোর কিছুই হই না। আমি বললাম, এতদিন তাহলে কি ছিলি আমার? ফাহিম বলল, তোর বোনকে কিভাবে নির্জনে আনা যায় তার চিন্তা ভাবনা করতাম সব সময়। তোর মা তো তোর বোনকে সবসময় নজর এড়াতেই দিত না। আমি বললাম, তাহলে তোর মোট কথা ওকে তুই ছাড়বি না? ফাহিম বলল, তোর বোনকে আগে তোর সামনে ধর্ষণ করব, আর মানুষ জানতে পারবে এই ধর্ষণ তুই করেছিস। আমি বললাম, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা প্রবাদ বাক্য আছে জানিস? ফাহিম বলল, আরে তুই আবার আমাকে কি করবি? তোর শরীরে তো এক ফোঁটাও রাগ নাই। আচ্ছা, তোর বোনকে আমি ধর্ষণ করব, এরপরেও কি তোর রাগ হয় না? আমি বললাম, তোর মতো আমি নেমহারামি না, আমার মা বাবা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলেছে। লোহার রডটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো, মাথা ফেটে রক্ত আসছে এখন। ফাহিম বলল, কিরে শালা, এরপরেও তোর কি একটুও রাগ হয় না আমার উপর? আমি বললাম, এক কাজ কর, তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, এটা করা যাবে না, একটু পর তো তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব, আর সেটা তুই দেখবি না, এটা কি কখনো হতে পারে? আমি বললাম, তোর বোনকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তুই আজকে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ফাহিম বলল, মনে কর আমি মির্জাফর। আমি বললাম, তার থেকে তুই আরো নিকৃষ্ট। আমিও ইচ্ছে করলে তোর বোনকে বাজে নজরে দেখতে পারতাম। রডটা দিয়ে আবার আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। তোর তো সাহস কম না, একদম আমার বোনকে বাজে নজরে দেখবি না। আমি বললাম, টাকা আর ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে তুই আমার সাথে যেটা করলি এটা আমার মনে থাকবে। ফাহিম বলল, ওহ তাই নাকি? বাবু তো রেগে যাচ্ছে। কই, আমি তো দেখতে পারছি তুই হাসছিস। পাশে থাকা একটা লোক বলল, হ্যাঁ বস, আপনি ঠিকই বলছেন, শালা একটা মগা। এটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। ফাহিম বলল, এই তোরা ওর বোনকে নিয়ে আয়, আজকে আমি অনেক খুশি। আমি বললাম, তুই আমার বোনের সাথে এমন করতে পারিস না ফাহিম, আমি তোর পা ধরে বলছি। ফাহিম বলল, আমার ভেতরে কোনো মায়া দয়া নাই, তাছাড়া এতদিনের সাধনা আমার। এই তোরা ওর হাত পা ভালো করে বেঁধে ফেল, যাতে নড়াচড়া করতে না পারে। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, তোকে নিজের ভাইয়ের থেকে আমি কম ভালোবাসি নাই, আর আজকে তুই আমার বোনের সাথে বাজে বিহেভ করছিস। ফাহিম বলল, দেখ রনি, তোকে আমি বুঝিয়ে বলি। আমি বললাম, আর কি বোঝাতে চাস তুই আমাকে? ফাহিম বলল, প্রত্যেকটা বিষয়ের পেছনে একটা কারণ থাকে। আমি বললাম, তোর মতো মানুষরূপী কুত্তা যেন কারো ঘরে না জন্মায়। ফাহিম হেসে বলল, দেখ তোর বোনকে কি সুন্দর লাগছে, ওকে সাজিয়ে আনা হয়েছে, কথা বলবি ওর সাথে? এই ওর মুখের বাঁধন খুলে দে। মাহি বলল, ভাইয়া তুই কাকে ঘরে এনে জায়গা দিলি? তোর মতো ওকেও আমি নিজের ভাই মনে করতাম, আর আজকে ও এটার সুযোগ নিল। ফাহিম বলল, এসব ইমোশনাল কথা আমার সামনে বলবি না। আমি বললাম, মাফ করে দিস বোন আমাকে, আমি তোকে বাঁচাতে পারি নাই। মাহি বলল, দেখ ফাহিম, তুই আমার নিজের ভাইয়ের মতো, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না তোর বোনের মতো? তোরও তো একটা বোন আছে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে তুই আমার ইজ্জতের উপর হাত দিলে আমি কি নিয়ে বাঁচবো? ফাহিম বলল, এত সাধনার পর আমি তোকে পেয়েছি, তুই নিজে রেডি হবি নাকি আমাকে সব টেনে খুলতে হবে? আমি বললাম, ফাহিম তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, একটা কুকুরের সামনে একটা মাংসের হাড্ডি রাখা হলো, সে যেভাবেই হোক যে কোনো কিছুর বিনিময়ে হলেও এটা নিয়ে ছাড়বে, বুঝতে পারলি তো? আমি বললাম, তুই যে মানুষরূপী কুকুর তার প্রমাণ দিলি তুই। এটা বলতেই ফাহিমের লোক এসে আমাকে মারতে লাগলো। মাহি বলল, প্লিজ আমার ভাইকে মারিস না, যা করার আমার সাথে কর। ফাহিম বলল, এই তো লাইনে এসেছিস, এই তোরা সবাই বের হয়ে যা। ফাহিমের কথা শুনে সবাই চলে গেল। ফাহিম বলল, রনি তোর কি এখনো আমার উপরে রাগ হয় না? আমি বললাম, আমি এত কিছু জানি না,
তুই আমার বোনকে মাফ করে দে। আমি পতিতা পল্লীতে গিয়ে তুই যাকেই পছন্দ করবি আমি তাকেই এনে দিব। ফাহিম বলল, হবে না রে। ফাহিম মাহির কাপড় টেনে খুলে ফেলেছে। আমি চোখ বন্ধ করে আছি। মাহি বলল, ভাইয়া শেষবারের মতো একটা কথা বলি, তুই খুব ভালো, কারো উপরে তুই কোনোদিন রাগ করিস না। আজকে তোর বোনকে ধর্ষণ করছে আর তুই এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস। আমি থুতু দেই এমন ভাইয়ের মুখে যে নিজের বোনকে বাঁচাতে পারে না। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিছুই করার নেই আমার। কি করব আমি? আমার হাত পা বেঁধে রেখেছে। আসলে এটাই সত্যি, আমি কোনোদিন কারো উপর রাগ করতে পারি না। ফাহিম আমার সামনে আমার বোনকে ইচ্ছে মতো ছিঁড়ে খাচ্ছে আর আমি চোখ বুজে আছি। আসলে আমি একটা কাপুরুষ। নিজের বোনের ইজ্জত নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড খেলা করছে আর আমি ছি। এখন কান্না করা ছাড়া আমার কোনো উপায় নেই। অনেকক্ষণ পর ফাহিম বলল, চোখ খুলে নে, আমার কাজ শেষ। মাহি কাপড় পরতে পরতে বলল, আমার 2টা ভাই ছিল, আজকে থেকে সবাইকে এখানে কবর দিয়ে গেলাম। আমি মরলে আমাকে মাটি দেওয়ার জন্য তোরা কেউ যাবি না। এখনো কি তোর কাজ শেষ হয় নাই? এখন কি আমাকে ছাড়বি? আর এই অসহায় ছেলেটাকে ছেড়ে দে। ফাহিম বলল, এই ওর হাত পা খুলে দে। আচ্ছা, এখন তো তোর হাত পা খুলে দেওয়া হলো। তোর বোনকে তোর চোখের সামনে ধর্ষণ করলাম, তুই আমাকে মারবি না? আমি কোনো কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফাহিম বলল, আসলে তুই একটা কাপুরুষ। মাহি বলল, আমি বেঁচে থাকতে তুই শান্তিতে বাঁচতে পারবি না, এটা মনে রাখিস। আমার ভাই তো আমাকে আর বাঁচাতে পারলো না। ফাহিম বলল, সকাল হতেই শুনবি তোর ভাই তোকে ধর্ষণ করেছে। মাহি কান্না করতে করতে বলল, এটাই দেখার বাকি ছিল? দেখ তুই আমার শরীরের কি অবস্থা করেছিস। এটা বলেই মাহি দৌড়ে চলে গেল। আমি বললাম, ফাহিম তোকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে পারি? ফাহিম বলল, তোর বোনের ছোঁয়া আছে আমার শরীরে, এজন্য ধরতে চাস বুঝি? সবাই হাসতে লাগলো। আমি বললাম, জানিস আমি সবসময় একটা কথা বলি, সময় সবারই একদিন আসবে। ফাহিম বলল, তুই মরলেও তোরটা আসবে না রে। আমি বললাম, আসি, ভালো থাকিস। ফাহিম বলল, তোকে বলতে হবে না। আমি বললাম, টাকার পাওয়ার মানুষের সবসময় থাকে না। ফাহিম বলল, সবসময় থাকবে আমার। আর বেশি কথা বলবি না, এখান থেকে চলে যা। আমি কোনো কথা না বলে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় যাওয়ার পর দেখি বাসার পরিবেশ একদম নীরব, কোনো কথা নেই। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে, তবে আম্মুকে খুব স্বাভাবিক লাগছে। আম্মু বলল, কি বাবা, কোথায় থেকে আসলি? তার মানে কি আম্মু এখনো কিছুই জানে না? আমি বললাম, না মানে আম্মু? আম্মু বলল, আচ্ছা তোর চোখগুলো লাল হয়ে আছে কেন? আমি বললাম, মনে হয় চোখে কিছু পড়েছে। আম্মু বলল, দেখে তো এমন লাগছে না, অনেক কান্না করেছিস দেখে মনে হচ্ছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, থাক বাদ দে, আয় আমার সাথে আয়। আমার আম্মু এই থানার ওসি, সব সন্ত্রাসী ওনার ভয়ে কাঁপতে থাকে। গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। আম্মু আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে গেল, ওখানে আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিল। তারপর টেবিলে বসিয়ে বলল, নে তোর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে, কি খাবি বল। হঠাৎ বাবা কোথায় থেকে এসে বলল, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছ, লজ্জা করে না? আম্মু বলল, এই চুপ করো, একদম কথা বলবে না। আম্মুর ধমক শুনে বাবা ভয় পেয়ে গেল। আমি আম্মুকে এমনি অনেক ভয় পাই, কিন্তু তিনি আজকে আমার সাথে কি করতে চাইছেন বুঝলাম না। আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। খাবার শেষ করে আম্মু বলল, যা সোফার কাছে গিয়ে দাঁড়া। আম্মুর কথা মতো আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। শার্টটা খুলে ফেল। আমি বললাম, আম্মু। আম্মু বলল, কোনো কথা বলবি না, যা করতে বলেছি তাই করবি। ভয়ে ভয়ে আমিও শার্টটা গা থেকে খুলে ফেললাম। আম্মু বলল, প্যান্ট থেকে বেল্টটা খুলে ফেল। আম্মুর কথা শুনে খুলে দিলাম। বেল্ট হাতে নিয়ে আম্মু বলল, একটা কথা যদি বলিস তাহলে আমাকে আর আম্মু ডাকবি না, যেভাবে দাঁড়িয়ে আছিস সেভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি বললাম, জি আম্মু। বেল্ট হাতে পেঁচিয়ে আম্মু আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, আমার কি অপরাধ ছিল? নিজের ভাইয়ের সাথে কি তার বোন সুরক্ষিত থাকতে পারে না? আর কতদিন আমি তোর বোনকে প্রোটেক্ট করব? ভাই হয়ে তুই কিছুই করতে পারিস না কেন? বাবা বলল, এই কি করছো? ছেলেটা মারা যাবে তো। আম্মু বলল, যেখানে দাঁড়িয়ে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, দরকার পড়লে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু আমাকে এভাবে কোনোদিন মারে নাই, তিনি আমার গায়ে হাতটা পর্যন্ত দেয় নাই। অনেক ভালোবাসেন তিনি আমাকে। বাহির থেকে একটা কনস্টেবল বলল, ম্যাম, শালাকে ধরে নিয়ে এসেছি। আম্মু বলল, গুড, ওকে ভেতরে রেখে বাহিরে দাঁড়িয়ে থাকো। ফাহিম ভেতরে এসে দেখে যে আমাকে আম্মু মারছে। ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আম্মু বলল, তোর শরীরের রক্ত দেখে আমার কি মনে হয় জানিস? আমি কোনো হিজড়া জন্ম দিয়েছি। তোর থেকে তৃতীয় লিঙ্গের কেউ যদি আমার পেট থেকে জন্ম নিত, তাও হয়তো ওর শরীরে আজকে একটু হলেও রাগ দেখা যেত। আর তোর নাম যেন কি? ও হ্যাঁ, ফাহিম। ফাহিম বলল, আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা জানতে পারি? আম্মু বলল, আমাকে তোর ভয় হয় না? ফাহিম বলল, আমি কাউকে ভয় পাই না।
আম্মু বলল, ওহ তাই নাকি? আমাকে যদি ভয় না পাস তাহলে আমার ছেলে সেজে অভিনয় করলি কেন? এই হাত দিয়ে তোকে খাবার খাইয়ে দিয়েছি, মনে আছে তোর? ফাহিম চুপ করে দাঁড়িয়ে আছে। আম্মু বলল, তোকে আমি নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার ঘরে আগুন দিলি। ফাহিম বলল, আমার শেষ একটা ইচ্ছা ছিল, যে করেই হোক আপনার মেয়েকে আমি বিছানায় নিয়ে যাব। সেটা পেয়ে গেছি। এখন যদি আমাকে মেরে ফেলেন তবে আমার বাবা আপনাকে ছাড়বে না, এটা মনে রাখিয়েন। আম্মু বলল, এতদিন ধরে আমি এক থানায় ওসি আছি, এখানকার সবাই আমার ভয়ে কাঁপতে থাকে। খুব সাহস নিয়ে তুই কথা বলিস দেখছি। ফাহিম বলল, সবাই ভয় পেলেও আমি ভয় পাই না আপনাকে, আমার বাবাও ভয় পায় না। আম্মু বলল, তোর বাবা যেন এই শহরের কি? ও মনে পড়েছে, তিনি এখানকার এমপির ডান হাত, তাই না? ফাহিম বলল, আপনার এসব ফালতু কথা শোনার আমার সময় নাই, আমাকে মারলে মেরে দিন। আম্মু বলল, এভাবে তোকে মেরে কোনো মজা পাওয়া যাবে না, এক কাজ করা যাক। বাবাকে উদ্দেশ্য করে বলল, ঘর থেকে লম্বা রডটা নিয়ে এসো। বাবা বলল, কি করতে চাও তুমি? আম্মু বলল, এত কথা শোনার আমার সময় নাই, যেটা বলেছি সেটা করো। বাবা আম্মুর কথা মতো ঘর থেকে রডটা এনে আম্মুর হাতে দিল। আম্মু বলল, মাহি, এই মাহি। মাহি রুম থেকে বাহিরে আসলো। আম্মু বলল, তুই কি ওকে বিয়ে করতে চাস? যদি বলিস আমি সব তৈরি করব। মাহি বলল, না আম্মু, আমি ওর মতো রাস্তার কুকুরকে বিয়ে করব না। আম্মু বলল, ওর নাকি মরার খুব শখ, কি করি বলতো? মাহি বলল, ওকে আমাদের ঘরে ছেড়ে দাও, কুকুরের মতো ওকে আমাদের বাসার সবাই ব্যবহার করবে। ফাহিম বলল, আমি যদি এখান থেকে বের হতে পারি তোদের কাউকে ছাড়বো না। সাথে সাথে মাহি লাথি দিয়ে ফাহিমকে ফেলে দিল। মাহি বলল, গলা থেকে মাথা আলাদা করে ফেলবো। কাপুরুষ কোথাকার, তোর তো লজ্জা থাকা উচিত। শোন, জোর করে সবকিছু করা যায়, কিন্তু তাই বলে সে পুরুষ হয়ে যায় না, কাপুরুষই থেকে যায় সারা জীবন। ফাহিম বলল, তোর ভাই তো তোকে বাঁচাতে পারলো না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ও থাকলেই কি আর না থাকলেই কি, মেয়ে তো আমার একটাই, এখন রডটা হাতে নে তুই। ফাহিম বলল, কি? আম্মু বলল, যা বলছি তাই কর, কথা শুনলে তোর মঙ্গল হবে, না হলে তোকে কি যে করব আমি এটা বলতে পারি না। ফাহিম রডটা হাতে নিল। আম্মু বলল, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মার। ফাহিম আমার দিকে একবার তাকিয়ে রডটা দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। এক একটা রডের আঘাতে আমার শরীর জ্বলতে লাগলো, মনে হচ্ছে যেন ভেতরের সব হাড্ডি ভেঙে যাচ্ছে। সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। চুপ করে দাঁড়িয়ে কান্না করছি। আম্মু বলল, অনেক হয়েছে, এখন বন্ধ কর। ফাহিম বলল, যে অপরাধ করেছে তাকে কি মারবেন না? আম্মু বলল, তোর ভেতরে সত্যি অনেক সাহস আছে, না হলে এরপরেও আমার সাথে এভাবে কথা বলতি না। মাহি বলল, আম্মু তুমি এরপরেও ওর তারিফ করছো? আম্মু একটা হাসি দিয়ে বলল, রাগ করিস কেন মা, নিজেকে তোর মতো তৈরি করতে পারবি না? তোর সুরক্ষা তুই কি নিজে করতে পারবি না? মাহি বলল, আম্মু আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এসব কুকুর কিভাবে হ্যান্ডেল করতে হয় সব আমার জানা আছে। আম্মু বলল, কি রে, কই তোরা? এটা বলার সাথে সাথে তিনজন বডি বিল্ডার এসে আম্মুর সামনে দাঁড়ালো। মাহি বলল, এরা এখানে কেন আম্মু? আম্মু বলল, অনেক টাকা দিয়ে ওদেরকে 1 মাসের জন্য কিনে এনেছি। মাহি বলল, কিন্তু কেন? আম্মু বলল, ওরা টাকার জন্য সব করতে পারে, এমনকি মানুষকেও খুন করতে পারে। আর কাজী সাহেব, এত দেরি করলেন কেন আপনি? কাজী বলল, আর বলিয়েন না, গাড়ি পাওয়া যায় না এমন সময়। আম্মু বলল, ওহ আজকে তো আবার এমপি নির্বাচন, আমি তো ভুলেই গেছি। যাক, সেসব কথা বাদ দেই। এই তিনজন বডি বিল্ডার আর এই ছেলেটার বিয়ে পড়িয়ে দেন। এবার মনে হয় ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। সাথে সাথে ফাহিম বলল, এতক্ষণে ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। ফাহিম বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, আমাকে না আগে আম্মু ডাকতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমিও চেঞ্জ হয়ে গেছি। আর তুই তো জানিস আমি এত কথা পছন্দ করি না। কাজী বলল, কিন্তু ছেলে ছেলে বিয়ে কি করে হবে, তাও আবার 3 জনের সাথে? আম্মু বলল, 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজী বলল, আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা কি আমি ফেলতে পারি? কাজী ওদের বিয়ে পড়িয়ে দিল, তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। আম্মু বলল, এখন আপনি চলে যেতে পারেন। কাজী বলল, আমার টাকা? আম্মু বলল, চলে গেছে। কাজী বলল, আপনার মতো দয়ালু যদি সবাই হতো। একজন বডি বিল্ডার বলল, ম্যাম আমাদের এখন কি করতে হবে? আম্মু বলল, বিয়ে করেছ, বাসর রাত করবে না, আর এই 1 মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মৌন বিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে, ওর যদি কিছু হয় ডাক্তার তো আছেই। আর এখন মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে আনা হয়েছে। ওরা বলল, জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। ফাহিম বলল, আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না, আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না, আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আম্মু বলল, আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে, ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে জল তো এসেছে, এটা আমি নিশ্চিত।
ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলেছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আম্মু বলল, তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। একটা মেয়ে আমার, আর তুই ওকে, আমার মেয়েকে তুই একবার কষ্ট দিয়েছিস, কিন্তু এখানে প্রতিদিন প্রতিটা সময় তুই কষ্টের মাঝে থাকবি। বুঝতে পারবি একজনকে ধর্ষণ করা কতটা কষ্টদায়ক তার জন্য। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না, মনের মতো বিচার করেছো তুমি। আমার আর কিছুই চাই না আম্মু, আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। আম্মু বলল, তুই খুশি হলে আমিও অনেক খুশি। ওরে নিয়ে ওই উপরের রুমে যাও সবাই। ফাহিম বলল, আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার, আর জীবনেও এসব করব না আমি কারোর সাথে। আম্মু কোনো কথা বলল না, ওরা ফাহিমকে তুলে নিয়ে চলে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে আমার উপর রাগ করলি? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, দুনিয়াটা বাবা অনেক কঠিন, এভাবে শান্তশিষ্ট হয়ে চলতে পারবি না, বাঁচতে গেলে রাগ হিংসা সব থাকতেই হবে। মাহি বলল, গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মু? আম্মু বলল, যা তোর রুমে যা, এখন বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে। ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো একটা কাজ করেছে। ওর কাছে তো আমিও জান ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শুনল না। আম্মু বলল, তুই ছাড়া আমার কেউ নাই। একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে। ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা বলল, ছেলেটাকে এভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। আম্মু বলল, পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কি রে কথা বলিস না কেন? শুধু কান্না করলেই হবে? যা এখন তুই তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না, যেভাবে রক্ত পড়ছে ওরা পড়তে থাক। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবে? আম্মু বলল, মরবে না ও, তুমি চিন্তা করিও না, আর ও এত সহজে মরবেও না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করেন। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরে এতটা রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থরথর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমি গিয়ে বিছানায় বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যাবে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেলাম। ওর হাতে একটা রাইফেল আছে। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো। আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, তোকে অনেক ভালোবাসি জানিস। সেই দিন যখন তোর সামনে ও আমাকে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। একটু জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করেছে। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না। এটা আমার দ্বারা হয় না কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। মাহি বলল, আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখবি, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে, তখন তুই কি করবি? আমি বললাম, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই না রে? জানিস অনেক ভালোবাসি আমি তোকে, কিন্তু কি হলো দেখ, তোকেই আমি বাঁচাতে পারলাম না। মাহি বলল, থাক সেসব কথা বাদ দে, আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব। আমি বললাম, আসলে আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। মাহি বলল, এভাবে বলিস না, এত ভালো হয়ে পৃথিবীতে বসবাস করা যাবে না, ভালো মানুষের দাম নেই। আজকে থেকে এই রাইফেল হাতে নিয়ে প্রমিস করছি, যারা আমার পরিবারের সাথে লাগতে আসবে সব কয়টাকে কেটে রেখে দিব। আমি বললাম, এমন পথে যাস না বোন, একজন খারাপ হলে কি তুইও খারাপ হবি? মাহি বলল, তুই সেদিন কি করেছিলি? তুইও তো কারো ক্ষতি করিস নাই, তাহলে সেদিন তোর সামনে ওরা আমাকে ছাড়বো না আমি কাউকে। আচ্ছা তুই এখন ঘুমা কেমন, আমি যাই। আমি বললাম, আচ্ছা যা। মাহি চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। আমার মাথায় কাজ করছে না, মাহি কি তবে সত্যি সত্যি খারাপ পথে চলে গেল? কত ভালো ছিল বোনটা আমার, আর সব ওই ফাহিমের জন্য হয়েছে। আচ্ছা আমি কারো উপর রাগ করতে পারি না কেন? আমার দ্বারা এটা হয় না কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। এটা দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি মায়ের ভালোবাসার তুলনা হয় না, অথচ কালকে উনি আমাকে রাগের মাথায় কত মেরেছে। আম্মু ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি। আম্মু বলল, শরীরের ব্যথা কমেছে? আমি বললাম, জি আম্মু, অনেকটা সেরে গেছে। আম্মু বলল, কালকের জন্য সরি রে বাবা, তোর অনেক কষ্ট হয়েছে তাই না? আমি বললাম, ভালো করেছো, এমনটা না হলে আমার শিক্ষা হতো না। আম্মু একটা চুমু দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বস।
এভাবে 4-5 দিন চলে গেল। এখন আমি একটু সুস্থ, তবে ফাহিমকে এক রুমে সবসময় পড়ে থাকতে দেখি। অনেক কষ্টে আছে ও, থাকারই কথা। এমন ফালতু কাজ করার পরিণাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকালে খেয়ে দিয়ে রুমে বসে আছি, হঠাৎ দেখি আমার চাচাতো বোন মিতু আমাকে ডাকতে আসছে। ও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাদের বাসায় খুব কমই আসে। ওদের বাসা থেকে আমাদের বাসা অনেকটা দূরে, এজন্যই হয়তো। মিতু বলল, রনি। আমি বললাম, কি হয়েছে আপু, এত চিৎকার করছো কেন? মিতু বলল, এক জায়গায় চল, আজকে তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কিন্তু আমার যে ভালো লাগছে না। মিতু বলল, আরে চল তো, কিছুই হবে না, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা চলো তাহলে। আম্মু বলল, মিতু বেস্ট অফ লাক, সুন্দর করে সবকিছু গুছিয়ে করবে। মিতু বলল, জি বড় আম্মু। আমি বললাম, কিসের কথা বললা আম্মু? মাহি বলল, আরে ভাইয়া কিছু না, তুই যা। আমিও মিতুর পেছনে পেছনে যেতে লাগলাম। মিতু আমাকে একটা জঙ্গলের ভেতরে বাংলোতে নিয়ে গেল। আমি বললাম, আপু আমার ভয় করছে, আমাকে এখানে নিয়ে এলি কেন? মিতু বলল, ভেতরে চল, সব জানতে পারবি। ভেতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর মিতুর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। মিতু বলল, সব রেডি তো? ওরা বলল, হুম মিতু, তোর অপেক্ষায় ছিলাম। আমি বললাম, কি রে আপু, তুই এসব খারাপ কাজে কবে থেকে যুক্ত হলি? মিতু আমার দিকে তাকিয়ে বলল, এসব খারাপ কাজ তাই না? তাহলে যারা ধর্ষণ করে সেই সব খারাপ কাজ না। এটা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। মিতু বলল, ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। মিতু বলল, ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বললাম, কি? মিতু বলল, যা শুনলি সব সত্যি, তোকে এখানে আনার একটাই কারণ। আমি বললাম, কি করতে হবে আমাকে? মিতু বলল, ওকে তুই নিজ হাতে মারবি, এই নে গুলি। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে কি একটা মানুষকে আমরা মেরে ফেলবো? মিতু বলল, যখন ও একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল তখন তুই এই কথা বলতে পারতি। মিতুর কথা শুনে আমার মাহির কথা মনে পড়ে গেল। সত্যি সেদিন আমার চোখের সামনে আমার বন্ধু মাহিকে ধর্ষণ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তাই বলে আমি কি মানুষ খুন করব? না না, এটা হতে পারে না। আমি বললাম, আপু আমার দ্বারা এসব হবে না, আমাকে মাফ করো। আপু রাইফেলটা আমার হাতে ধরে ওর দিকে তাক করলো। মিতু বলল, এখন তো পারবি? আমি কিছু বলার আগেই মিতু ওকে শেষ করে দিল। মিতু বলল, বড় আম্মু ঠিকই বলেছে, গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। মিতু রাগ করে চলে গেল। যেতে যেতে মিতু বলল, কেন যে আমাদের বংশে এমন একটা ছেলের জন্ম হলো? না আছে রাগ, না আছে হিংসা। আম্মু বলল, কিরে মিতু, এভাবে হতাশ হয়ে ফিরে আসলি কেন? মিতু বলল, না গো বড় আম্মু, ওকে দিয়ে এসব মারামারি হবে না। মাহি বলল, আমি বলেছিলাম তো আম্মু, তুমি শুনো নাই। আম্মু বলল, ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। মিতুর পেছন পেছন আমিও বাসায় এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি বললাম, কিরে মিতু, আমাকে ফেলে চলে আসলি কেন? আম্মু বলল, রনি এইদিকে আয়। আমি বললাম, জি আম্মু বলো। আম্মু বলল, আগামী 1 মাস সময় আছে তোর কাছে, তারপর পুলিশ হিসেবে জয়েন করবি আমাদের থানায়। আমি বললাম, এসব তুমি কি বলছো আম্মু? তাছাড়া আমি বাবার ব্যবসা সামলাই, এসব পুলিশ টুলিশ হওয়ার ইচ্ছা আমার নেই। আম্মু বলল, আমি তোর মত জানতে চাই নাই, যদি কোনো জায়গায় ঘুরতে যাস যেতে পারিস। আর আমি বলেছি তো বলেছি, মনে থাকবে তো? আমি বললাম, জি আম্মু। আম্মু বলল, আরেকটা কথা, তোর দাদা মারা যাওয়ার আগে একটা মেয়ের কথা বলেছিল, আগামীকাল তুই ওখানেই যাবি। আমি মনে মনে ভাবছি, আমার দাদা সন্ত্রাসী ছিল, উনি মানুষকে মারতেও দ্বিধাবোধ করে নাই। আর উনি নাকি আমার জন্য মেয়ে দেখে গেছে, আর তাকেই আমাকে আবার বিয়ে করতে হবে, জীবনেও না। আম্মু বলল, কি চিন্তা করিস? আমি বললাম, ওখানে তো দাদার অনেক শত্রু আছে, যদি আমার উপর হামলা করে। আম্মু বলল, এসব চিন্তা তোর করতে হবে না, তুই ওনাদের বাসায় যা, আর গিয়ে মেয়ে দেখে আয়, তোর পছন্দ হয় নাকি, আর আমাদের বাসাও দেখে আসবি। আমি বললাম, ওকে আম্মু, তবে একা একা কেউ গেলে ভালো হতো। মিতু বলল, তুই কি মেয়ে মানুষ যে এত ভয় পাস? এত ভয় পেলে চলবে না, মনে একটু সাহস রাখ। মাহি বলল, আম্মু আমি ভাইয়ার সাথে যাব, আমিও গ্রামটা দেখে আসি। আম্মু বলল, তোর যখন এতই ভয়, তোর বেস্ট ফ্রেন্ড ফাহিমকে নিয়ে যা। এতক্ষণ শান্ত ছিলাম, এখন আম্মুর কথা শুনে আমি ব্যাকুল হয়ে গেছি। নিজের বোনের ধর্ষণকারীকে নিয়ে যাব সাথে, এটা তো কখনো সম্ভব না। মিতু বলল, এটা ঠিক বলেছ বড় আম্মু। আম্মু বলল, এত শখ খাওয়ার মতো কিছুই নেই, এমনিই মজা করলাম, যা রুমে গিয়ে সব রেডি কর। আমি বললাম, উনি আমার কি হন আম্মু? আম্মু বলল, তোর দূর সম্পর্কের কাকা হন, আর যদি মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে আমাদের বাসায় নিয়ে আসবি। আমি বললাম, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন আম্মু? আম্মু বলল, ওখানে যাওয়ার পর তোর বাঁচার সম্ভাবনা 20%, কারণ যে কোনো সময় তোর উপর ওরা আক্রমণ করতে পারে, আর তুই তো জানিস তোর দাদার কত শত্রু। আমরা ওখান থেকে পালিয়ে না আসলে কেউ বাঁচতে পারতাম না, আর তোকে সেভ করে নিয়ে যাবে তোর কাকা, তোর চিন্তা করতে হবে না। আমি কোনো কথা বললাম না, তবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, এটা আমি জানি। ওখানে গেলে নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে হবে, এটা আমার বিশ্বাস। তবে আমার আম্মু এক কথার মানুষ,
উনি যাই বলেন তাই করেন। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে এসব চিন্তা করছি। মাহি বলল, আম্মু যতই হোক ও আমার ভাই, ওকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আম্মু বলল, ওর সাহস ওকেই করে নিতে হবে। কালকে যখন তুই আমি থাকবো না তখন ওর কি অবস্থা হবে একবার ভেবেছিস? মিতু বলল, কিন্তু আমি শুনেছি ওখানকার মানুষ নাকি মানুষকে খুন করে মাথা কেটে মাথা ঝুলিয়ে রেখে চলে যায়। আর দাদা যাকে মেরেছিল তার ভাই নাকি এখনও আমাদের বংশের কাউকে মারার জন্য পথে পথে ঘুরে বেড়ায়। আম্মু বলল, তুই যা বলেছিস সবই সত্যি। ওরা খুব ভয়ঙ্করভাবে মানুষ খুন করে। আমি নিজেই এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তখন। একটা মানুষ আমার চোখের সামনে 100 জনকে কুপিয়ে হত্যা করেছে। একটা মানুষ আমার চোখের সামনে 100 জনকে কুপিয়ে হত্যা করেছে। এতটা শক্তিশালী ওরা। পরে তোর চাচা আমাকে খুব কষ্ট করে পালিয়ে নিয়ে আসে। মাহি বলল, এখনো কি এসব চলে আম্মু? আম্মু বলল, বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি আম্মু টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। আম্মু বলল, তো বাবা কি দিয়ে যাবি, বাস নাকি ট্রেন? আমি বললাম, ট্রেন দিয়েই যাওয়া বেটার। মিতু বলল, কি খবর রনি? আমি বললাম, আজকে কি তুই আমাদের বাসায় ছিলি? মিতু বলল, তোর বোনের সাথে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আমি আর চোখে মাহির দিকে তাকিয়ে দেখলাম। মিতুর সাথে যদি মাহি সত্যিই জড়িয়ে পড়ে তাহলে আমার বোনের লাইফটা নষ্ট হয়ে যাবে। এটা আমি কখনো হতে দিব না। আমি বা আর কি বলবো, নিজের সামনে নিজের বোনকে ধর্ষণ করেছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি নিজেই তো কিছু করতে পারি নাই, আবার মাহিকে কি বা বলবো? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কি চিন্তা করিস বাবা? আমি বললাম, না আম্মু তেমন কিছু না। বাবা বলল, রনি তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তোর কিছু হোক। আম্মু বলল, খাবারের মাঝে কথা বলতে নেই, জানো না তুমি? আমি বুঝতে পেরেছি আব্বু কি বলতে চাইছে, কিন্তু আম্মুর কথা আমাকে শোনা লাগবেই। আম্মু আবার এক কথার মানুষ। হঠাৎ ভেতর থেকে একটা বডি বিল্ডার এসে বলল, ম্যাম ফাহিম ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। আম্মু বলল, সকাল সকাল ওর নামটা শুনে মনে হচ্ছে যেন আজকে পুরো দিনটাই খারাপ যাবে। যাও নিয়ে এসো, দেখি কি বলে। 2 জন ধরে ফাহিমকে নিয়ে আসলো। ফাহিম একটা মিথ্যা হাসি দিয়ে বলল, ভালো আছেন ম্যাম? আম্মু বলল, তোকে দেখে আমার খুব মায়া লাগছে। ফাহিম বলল, এর থেকে যদি আমাকে মেরে ফেলতেন তাও আমি একটাও কথা বলতাম না, আর আমার বাবা মা হয়তো বা আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আম্মু বলল, কে কি করতেছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মিতু বলল, বড় আম্মু তুমি ওকে বাঁচিয়ে রেখেছো কেন? আমি হলে তো ওকে জায়গায় খুন করে দিতাম। ফাহিম বলল, ঘরের ভেতরে বন্দি করে যে শাস্তি আমাকে দিলেন না, এর হিসাব একদিন দিতে হবে, মনে রাখিয়েন। আম্মু বলল, কিরে এখনো তোর মুখে বড় বড় কথা গেল না? এখনো কি তোর ভেতরে ভয় ঢুকে নাই? ফাহিম বলল, আমি হারে হারে টের পেয়েছি একটা মানুষকে ধর্ষণ করলে সে কতটা কষ্ট পায়। মানছি আমি অপরাধ করেছি, তাই আমি মাথা পেতে বলছি যদি প্রয়োজন হয় আমি মাহিকে বিয়ে করব, যেহেতু ওর সাথে জোর করে আমি সব করে ফেলেছি। মাহি বলল, তোর মতো রাস্তার কুকুরকে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? তোর লেভেল আর আমার লেভেল অনেক পার্থক্য। তোর আমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতা নাই। যেটা হয়েছে সেটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করি আমি। আমি এটা ভাবি আমি একটা দুর্ঘটনায় পড়ে গেছি, যার কারণে আমার সাথে এমন হয়েছে। তোর মুখে আমার নাম মানায় না, এটা মনে রাখিস। আম্মু বলল, এই তোমরা এখন যেতে পারো, তোমাদের পেমেন্ট হয়ে যাবে, আর যখন দরকার পড়ে আমি ডেকে নিব। ওরা বলল, যদি দরকার পড়ে তাহলে আমাদের বলবেন, আমরা এসে যাব, যে কোনো কাজ আমরা করতে রাজি আছি। ফাহিম বলল, ধন্যবাদ আপনাকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য। আম্মু বলল, আমি তোকে সুযোগ দিলাম, দেখি ভালো হস নাকি। ফাহিম বলল, রনি তুই কিছু বলবি না? আমি বললাম, আমি তো সেই দিন ভুল করেছি, তোকে মেরে ফেললে খুব ভালো হতো তখন। ফাহিম বলল, তোর দ্বারা এটা কখনোই সম্ভব না, তবে পরবর্তী খেলা হবে তোর সাথে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। মাহি বলল, আমার সামনে আমার ভাইকে হুমকি দিস, তোর সাহস তো কম না। আম্মু বলল, মাহি তুই কথা বলিস না, যা তোকে আমি আরেকটা সুযোগ দিলাম, যদি পারিস কিছু করে দেখা। ফাহিম বলল, আমাকে যে এতদিন এই শাস্তিটা দিলেন, এর হিসাব যদি আমি না নিতে পারি তাহলে আমি এক মায়ের সন্তান না। মাহি বলল, আর তুই যদি আমার পরিবারের কিছু করতে পারিস যা, আমিও চ্যালেঞ্জ করলাম, পরে তুই যা বলবি আমি তাই করব। ফাহিম বলল, একটু পানি খেতে পারি? আম্মু বলল, বসে নাস্তা করে যা। ফাহিম দাঁড়িয়ে খেতে লাগলো, বসতে পারে নাই বেচারা। বাবা বলল, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এসব কি শুরু করলা তোমরা? আম্মু বলল, এই পৃথিবী থেকে সন্ত্রাসীদের তুলে দিতে হবে, আর আমিও দেখতে চাই ওরা কতদূর পর্যন্ত যেতে পারে। ফাহিম বলল, আপনি খেলা খুব পছন্দ করেন, এটা আমি বুঝতে পারছি। মিতু বলল, আর আমরা গোল দিতে খুব পছন্দ করি। ফাহিম বলল, এটাও বুঝি আপনার মেয়ে? আম্মু বলল, কেন ধর্ষণ করতে চাস নাকি?